দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের বিষয় আমেরিকা বাংলাদেশ চুক্তি, কার লাভ কার ক্ষতি। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, আছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করি। অন্তর্বর্তী সময়ের সরকারের আমলে ধরে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি হয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে এখন যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART। এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ একতরফা বেনিফিট হলো নাকি আমেরিকার? ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ট্রেডে আসলে এই ধরনের বাইনারি ব্রেস করাটা আসলে কমপ্লিকেটেড। ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। প্রথম কথা হচ্ছে টু ফোকাস অন দ্য কনটেক্সট। ট্রাম্প ক্ষমতায় আসছে যে তার যে ফিলসফিক্যাল প্যারাডাইম, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যে এটা একটা ম্যাসিভ ইকোনমিক্যালি সমৃদ্ধ দেশ ছিল, এটার প্রচুর প্রডিউস করতো, প্রচুর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল, আমার দেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ লোকাল জবের উপরে বেঁচে ছিল। এইটা ডেমোক্রেটদের ফ্লড পলিসির কারণে এবং ইকোনমিক লিবারালাইজেশনের কারণে যেটা হয়েছে, পোস্ট 90 সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সানসেট ইন্ডাস্ট্রিগুলোকে ফ্রাঞ্চাইজ করে দিল সারা দুনিয়াতে। অ্যান্ড গ্র্যাজুয়ালি যেটা হয়েছে, আমার দেশের জব চলে গেছে, ম্যানুফ্যাকচারিং হাব চলে গেছে, অ্যান্ড উই বিকেম পুয়ারার। বাট এটা ইকোনমিক্যালি ডেটা ওয়াইজ ইট ইস ভেরি ব্লান্ডার আর কি, ফ্লড পজিশন। বাট দিস ইজ হোয়াট ইজ হিজ প্যারাডাইম ইজ ফর কামিং টু পাওয়ার। এবং এসেই দেখেন সে যেটা করেছে, আমরা তো সবাই বাইল্যাটারাল ট্রেড বলেন, FTA বলেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রত্যেকটাই তো WTOর ফ্রেমে করি আমরা যারা মেম্বার স্টেট আছি। সে এসে আর্টিকেল 24 ইনভোক করলো। আর্টিকেল 24 ইনভোক করা মানে হচ্ছে যে ইতিমধ্যেই ধরেন WTOর ফ্রেমে মোস্ট ফেভার্ড নেশনের একটা ফ্রেমওয়ার্ক আছে ট্যাক্সেশনের জন্য আমেরিকাতে। আমেরিকা যে ট্যাক্সেশনের উপরে ভিত্তি করে MFN মডেলে ট্যাক্স দেয়, ধরেন 10 to 15%, 14%। আমাদের RMGতে ধরেন 14% ট্যাক্স আছে, কোনো কোনো আইটেমে 1% অথবা লেস দ্যান 1% ট্যাক্স আছে। তো এই যে মোস্ট ফেভার্ড নেশনের যে ট্যাক্স রেজিম আছে, এই রেজিমের উপরে ট্রাম্প WTOর আর্টিকেল 24 ইনভোক করে সে বলল যে আমার ন্যাশনাল ইমার্জেন্সি আছে, আমার অর্থনীতির অবস্থা ভালো না, আমাকে এক্সট্রা ট্যারিফ দিতে হবে, মানে ইম্পোজ করতে হবে সারা দুনিয়াতে। অ্যান্ড দেন আপনার মনে থাকার কথা যে রেসিপ্রোকাল ট্যারিফ নামে সারা দুনিয়াতে সে ট্যারিফ চাপায় দিল। সেটা আপনার OECD কান্ট্রি বলেন, নেটোর তার মিলিটারি অ্যালায়েন্সের দীর্ঘ মিত্র সম্পর্ক যারা ছিল তাদের কথা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, আটলান্টিকের পূর্বপাড়া যারা আছে তারা থেকে শুরু করে তৃতীয় বিশ্বের সব দেশ, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। রেজাল্ট যেটা হয়েছে, বাংলাদেশের উপরে 39% ট্যারিফ ইম্পোজ করে দিল তখন। এবং তাদের যেটা দাবি করেছে, দেখো যে বাংলাদেশের আমাদের এক্সপোর্ট হচ্ছে অ্যারাউন্ড $8.2 বিলিয়ন মতো, আমরা ইম্পোর্ট করি হচ্ছে আমেরিকা থেকে $2± বিলিয়ন। এখন $6± বিলিয়ন ডেফিসিট আছে ইন আওয়ার ফেভার। ইট হ্যাজ টু বি অ্যাড্রেসড। তাহলে আমাকে দুইটা জিনিস করতে হচ্ছে, যে একটা হচ্ছে ইমিডিয়েট গভর্নমেন্টের ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে এই যে 39% ট্যারিফ ইম্পোজ করছে, এইটাকে সামহাও অ্যাড্রেস করতে হবে। তা না হলে যেটা হচ্ছে যে আমার টোটাল এক্সপোর্ট মার্কেট ডিজাস্ট্রাস হয়ে যাবে, এইটা মার্কেট কম্পিটিটিভনেস হারায় ফেলবে, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমি আর অর্ডার পাবো না। কারণ খরচ যেভাবে বাড়বে, এই খরচে আমি আমেরিকান মার্কেটে ট্যারিফ দিয়ে ঢুকে আমার প্রফিট মার্জিন আর থাকবে না। তো তখন সরকারের কাছে দুইটা প্রায়োরিটি হয়েছে, যে ইমিডিয়েটলি আমাকে ট্যারিফ কম্প্রোমাইজ করা। তো ট্যারিফ কম্প্রোমাইজ করার জন্য আমেরিকা শর্ত দিচ্ছে যে ঠিক আছে, তোমার ট্যারিফ আমি কমায় নিয়ে আসবো, ইয়েট তুমি ট্রেড ডেফিসিট কমাও, শর্ত বিজনেস ডিল আর কি। তখন বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা হচ্ছে নেগোশিয়েট করে করে আপনার অন্যান্য দেশের মতোই 20%, 22%, 23%, আমাদেরকে প্রথম 39 থেকে 20% দিল, পরে 1% কমায় 19% দিল। আর আমরা কি করলাম,
এই এগ্রিমেন্টের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বললো যে আমি ট্রেড ডেফিসিট কমায় নিয়ে আসবো তোমার সাথে। কি করব? আমি কি এক্সট্রা এডিশনাল ইম্পোর্ট করবো আমেরিকান মার্কেট থেকে? না, সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে আমি এক্সিস্টিং ইম্পোর্ট যে রেজিম আছে বাংলাদেশের, এইটার সাথে আমি শুধু অ্যাডজাস্ট করব। ধরেন আমি কান্ট্রিতে স্পেসিফিক না যাই, কান্ট্রি থেকে আমি $2.3 বিলিয়ন তুলা আনি, ওই তুলার থেকেও আপনার আমেরিকার বেল কটন যেটা আছে সেটা মাচ মোর কোয়ালিটি সম্পন্ন, এবং সেখান থেকে আনলে আপনার যেটা হচ্ছে আপনি ডেফিসিট কমায় ফেলছেন। বাংলাদেশের টাকাই এক দেশে না গিয়ে এখন আর এক দেশে যাচ্ছে। আমি ধরেন কান্ট্রি মিডল ইস্টের একটা কান্ট্রি বি থেকে আমি এলপিজি আনি $1+ বিলিয়ন। তো আমি তখন সরকার সিদ্ধান্ত নিল যে আমি $1+ বিলিয়ন এলপিজি মিডল ইস্টের কান্ট্রি বি না থেকে এনে আমি আমেরিকা থেকে আনবো। আমি ধরেন গম আনি কান্ট্রি সি থেকে, আমি 80 লক্ষ মেট্রিক টন গম আনি প্রতি বছর। আমি বাংলাদেশ সরকার বললো ঠিক আছে, তাহলে আমি এখান থেকে 30% 40% গম তোমার দেশ থেকে আনবো। সরকার সিম্পলি এই মেকানিজমের মধ্য দিয়ে $6 to 7 বিলিয়ন একটা ডেফিসিট অ্যাডজাস্টমেন্ট করেছে এই কাঠামোর মধ্য দিয়ে। এবং দেখেন যেটা করেছে এই কাঠামোতে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার কটন এনে তুমি যা যা প্রডিউস করবা তার উপরে আবার কোনো ট্যারিফ দিতে হবে না তোমাকে। এই কটন থেকে যা যা বানাবে সেটা আমেরিকার মার্কেটে ঢুকবে, সেটা ট্যারিফ ফ্রি ঢুকবে। এখন বাংলাদেশ আমেরিকাতে আসলে কি এক্সপোর্ট করে, তার ইয়ার অন ইয়ার বেসিস 80 to 96% এক্সপোর্ট হচ্ছে আরএমজি। তাহলে টেকনিক্যালি আমার আরএমজির উপরে ট্যারিফ কিন্তু জিরো হয়ে গেছে, প্রোভাইডেড উই ইম্পোর্ট দ্য বেল কটন ফ্রম আমেরিকা। তাহলে সেই জায়গাতে এই অ্যাডজাস্টমেন্টটাকে আমি খুবই ব্রিলিয়ান্ট অ্যাডজাস্টমেন্ট আকারে দেখি, যে গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা কিন্তু বাংলাদেশ অ্যালোন কোনো রিয়েলিটি না, ইটস এ গ্লোবাল ফেনোমেনা। এবং বিকল্প অপশনটা কী ছিল? আপনি যদি খুবই মানে সভরেন হইতে চান, খুবই মাতব্বরি করতে চান, ইন্ডিয়া মাতব্বরি করতে গেছিল না ট্রাম্পের সাথে, এডিশনাল 25% চাপাই দিয়েছে, ক্লোজ টু 50%। আমার এখানে লার্নেড ফ্রেন্ড আছে ইকোনমিস্ট, সে বলতে পারবে যে ইন্ডিয়ার ইকোনমি কী পরিমাণে স্ট্রেন্ড হয়ে আছে, তার এক্সপোর্ট মার্কেট, তার ডলার, তার শেয়ার বাজার, তার এনার্জি, এভরিথিং হ্যাজ বিন মেসড আপ। তো এই রিয়ালিটিতে গিভেন দ্য সিচুয়েশন আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর থেকে বেটার কোনো ডিল করবার সুযোগ ছিল বলে আমি ন্যায্যত মনে করি না। এরপরে দেখেন যে এইরকম সিমিলার এফটিএ করেছে আরও 15 কান্ট্রি আছে, মালয়েশিয়া ধরেন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এরকম অনেক দেশ আছে। দুইটা পার্টিকুলার ক্লোজ বাংলাদেশ করেছে, সেটা হচ্ছে এক্সিট ক্লোজ। আপনি 60 দিনের নোটিশ দিয়ে এই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টার্মস অফ রেফারেন্স আপনি ওপেন করতে পারবেন, যে এই পার্টিকুলার জায়গাটা নিয়ে আমরা কনভারসেশন ওপেন করতে চাই, এবং সেখানে আপনি নোটিশ দিয়ে এই কথাবার্তাগুলো ওপেন করতে পারবেন। এই দুটা পার্টিকুলার টার্মস এখানে আছে। দুনিয়া কি করছে দেখেন, একই বিতর্ক আমরা ইউরোপে ফলো করতেছি। ইউরোপিয়ান লিডাররা দেখলাম যে সবাই তাদের শোগুলোতে বলছে যে ট্রাম্পের থাকা অবস্থায় তারা এই ট্রিটি আর ওপেন করতে চায় না, কারণ তারা মনে করছে ট্রাম্পের সাথে নেগোসিয়েশন ওপেন করা মানে হচ্ছে আপনি ডেঞ্জার ইনভাইট করছেন। চায়না চেষ্টা করেছিল, 100 থেকে 500-তে করে দিচ্ছে, 35 থেকে 74% করে দিয়েছে আইটেম ওয়াইজ চায়না। মানে যেখানেই সে রিনেগোসিয়েট করবার চেষ্টা করেছে, এডিশনাল ট্যারিফ নিয়ে সে বাড়িতে ফিরে আসছে। সো এই জন্য পশ্চিমারা যেটা করেছে, আমি যেটা দেখলাম যে প্র্যাগম্যাটিকলি, সেটা হচ্ছে দে আর ওয়েটিং ফার্স্ট ফর দ্য মিড টার্ম ইলেকশন, হোয়াট হ্যাপেন্স। ধারণা করা হচ্ছে কংগ্রেসে ট্রাম্প তার মেজরিটি লুজ করবে। সেকেন্ড হচ্ছে ওয়েট ফর অ্যানাদার 2 years ওয়ান্স ট্রাম্প লিভস হোয়াইট হাউস, তখন আপনি এইটা ফ্রেন্ডদের সাথে, ডেমোক্রেটদের সাথে বসে নেগোশিয়েট করেন। এবং তারা ইতিমধ্যে দেখলাম ডেমোক্রেট কংগ্রেসম্যান, সেনেটর, প্রসপেক্টিভ ট্রেডের দায়িত্বে কারা আসবেন এই ক্ষেত্রে ইউরোপিয়ানরা ইতিমধ্যে লবি করা শুরু করেছে, ইনক্লুডিং চাইনিজ। দেখলাম আপনার প্রচুর ডেমোক্র্যাট লিডারদের সাথে তারা মিট আপ করছে, কথাবার্তা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, গিভেন দ্য সিচুয়েশন, আমি মনে করি ইট ওয়াজ এ প্র্যাগম্যাটিক এগ্রিমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে আমরা বোধ করছি যে আমরা লুজিং পয়েন্টে আছি, সেগুলো আইডেন্টিফাই করে দরকার আমাদের, করে এটার একটা রিভাইজড প্ল্যান করা দরকার, যে আমরা বেটার ডিলটা ওই জায়গাতে কিভাবে করব। থার্ড হচ্ছে ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট। এই মুহূর্তে ট্রাম্পকে বিগ্রানোটা আমাদের জন্য কারেক্ট কোনো ডিসিশন হবে না। ওকে, গুড। ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের কথা তো শুনলেন, কাফি রতন জি জি, কি বলবেন আপনি? কিন্তু আপনাদের মধ্যে বলেছেন যে এটা একটা দেশ বিরোধী চুক্তি হয়েছে। না, আমরা তো এটা বলছি যে আমাদের পার্টি এবং আমাদের যে জোট
এবং আমরা একটা বড় ওয়াইড জোট করেছি, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সেখান থেকে তো আমরা এটা বলেছি যে এই চুক্তিটা হচ্ছে আমাদের অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী, এবং এটা একটা অধীনতামূলক চুক্তি, এটা একটা দাসত্বমূলক চুক্তি, গোলামের চুক্তি। কেন হচ্ছে যে এই যে ফুয়াদ ভাই মানে লয়ার, অনেক জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন এখানে। আমার প্রথম কথা হচ্ছে যে ওনার সঙ্গে আমি একটা জিনিস ডিফার করতে চাই। অবশ্য এখানে তৌফিক সাহেব আছেন, সিপিডিডি একজন গবেষক মোস্তাফিজুর রহমান, ওনার একটা লেখা থেকে আমি দেখেছি এই যেই বলা হচ্ছে না যে আরএমজিতে 0 ট্যারিফ হয়ে যাবে আমেরিকান তুলা আনলে পরে, সেটা উনি বলছেন যে এটা হচ্ছে যেই অতিরিক্ত যেই 19% সেইটা হলো হবে, কিন্তু বাকি যে এমএফএনের আন্ডারে যে 14% ট্যাক্স সেটা কিন্তু থেকে যাবে। এই জায়গাটা কিন্তু আমি যেটা বুঝলাম যে উনি 0 ট্যাক্স হয়ে যাবে বলতেছেন, সেটা বোধহয় ঠিক না। এটা তৌফিক ভাই আর হয়তো ক্লিয়ার করতে পারবেন। এই যে শুধুমাত্র তো এইটা না, আমরা আমেরিকান যে পণ্যগুলি বাংলাদেশে আসবে তার উপরে শুল্ক শূন্য হয়ে যাবে, ক্রমান্বয়ে 10 বছরে শুল্ক শূন্য হয়ে যাবে। আমরা যে রাজস্ব আয় করছি সেই রাজস্ব আয় থেকে আমরা বঞ্চিত হব। আমাদের যে পণ্য যাবে সেখানে হলো দেখুন এখন আমরা মানে 14% দিচ্ছি, তার উপর আরও 19% যুক্ত করলে প্রায় 30-34 হাজার কোটি টাকা আমাদেরকে দিতে হবে। প্লাস আপনি এমএফএন মানে ডব্লিউটিওর যেই অধীনে যেই মানে ধারা, সেখানে বলা আছে যে একই দেশে 2 দেশ থেকে যদি একই পণ্য যায় আপনি 2 ধরনের ট্যাক্স বা শুল্ক আপনি ধার্য করতে পারবেন না, তাই তো? ফলে এখন আমাদের মানে আরএমজিতে সিঙ্গেল কান্ট্রি আমরা মানে ইম্পোর্টার হচ্ছে আমেরিকা, কি যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি তাহলে তারা তো $19 বিলিয়ন আমাদের কাছে থেকে নেয়, এবং আমাদের মানে ঘাটতি প্রায় মানে আমেরিকার থেকে 3 গুণ বেশি ওদের বাণিজ্য ঘাটতি আমাদের সাথে। তো এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে আপনি আমেরিকাকে হলো 0 শুল্কে দিচ্ছেন, আমাকে কেন 0 শুল্কে দিবেন না, তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের তো কোনো রাজস্ব আমরা ক্ষতিগ্রস্ত হব। যেমন ধরেন আমাদের যদি আমাদের প্রতি বছর 70 লক্ষ টন গমের প্রয়োজন হয়, আমরা বেসিক্যালি কোত্থেকে আনবো? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের যে বেসিক পয়েন্ট, কম্পারেটিভ অ্যাডভান্টেজ। যার কাছ থেকে আমি কম দামে পাবো তার কাছ থেকে তো আনবো। এখন আমেরিকা যদি আমাকে বলে যে না, আমার থেকে প্রতি বছর তোমাকে 7 লক্ষ টন গম নিতে হবে, তাহলে এই চুক্তি আমি যখন স্বাক্ষর করেছি আমাকে তো সেই 7 লক্ষ টন গম আনতে হবে। এখন এই 7 লক্ষ টন গম আপনি আনবেন, আরও যে আপনি 63 লক্ষ টন গম অন্য দেশ থেকে আনবেন, যারা ইম্পোর্ট করবে তারা কোন দেশ থেকে আনবে? যে দেশ থেকে তারা কম পাবে সেই দেশ থেকে তো আনবে। এখন আমেরিকা থেকে যদি গম আনতে আপনি বাধ্য করেন কোনো এক্সপোর্টারকে, অথবা এক্সপোর্টারদের বলে যে তুমি যদি গম আনো তাহলে তোমাকে কিন্তু 10% গম হলো আমেরিকা থেকে আনতে হবে, তখন সে কি চাইবে? আপনার কাছে চাইবে যে ঠিক আছে আমি আনবো, আমাকে প্রণোদনা দাও, আমাকে ভর্তুকি দাও। তাহলে আমেরিকান গম আপনি বেশি দামে আনবেন, আবার হয় আপনি নাইলে আপনাকে কী করতে হবে? আপনাকে টিসিবি যুগে ফিরে যেতে হবে, টিসিবি জমানায় যেতে হবে, টিসিবির মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে হবে। সেই গম থেকে যখন আটা হবে, ময়দা হবে, তার দাম বাজারে অন্য আটা ময়দার চেয়ে বেশি হবে, ফলে সেই আটা ময়দা বিক্রি হবে না। মানে সার্বিকভাবে যদি আপনি আমেরিকান এই সিদ্ধান্তগুলি মেনে নেন তাহলে আপনার কি হবে? আপনার হলো যে আপনার বাজার, আপনার যা অভ্যন্তরীণ বাজার, সেই বাজার ডিস্টর্ট হবে, সেখানে ডেফিনেটলি দাম বাড়বে, এবং আপনাকে একটা ভর্তুকির জায়গায় আপনাকে যাইতে হবে। ফলে আপনি রাজস্ব পাচ্ছেন না আমেরিকার কাছ থেকে। আমেরিকান গম আনলে বা আমেরিকান পণ্য আনলে সেটার উপর আপনাকে হচ্ছে ভর্তুকি দিতে হবে, যারা আনবে তাদেরকে ভর্তুকি দিতে হবে, অথবা সরকার যদি আনে সরকারকে সেই এটা বহন করতে হবে, এবং সেটা অবিকৃত থেকে যাবে। এই যে পরিস্থিতি, এটা তো আমাদেরকে এক ধরনের চাপিয়ে দেওয়া। আমাদের দেশের মানুষ বলে যে আমরা করদ রাজ্য কিনা। আমি বলতে চাচ্ছি যে আমরা কি আমেরিকার করদ রাজ্য, যে আমেরিকা চাইলেই আমাদেরকে তার মতো করতে হবে? এবং এই যে ধরেন চুক্তি তো কার্যকর হওয়ার আগেই আপনার 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হলো 45,408 কোটি ডলার দিয়ে, টাকা দিয়ে, আপনার 370 কোটি ডলার। এইটা আসবে কবে? এটা আসবে হলো 31 সালে। বিএনপি তখন ক্ষমতাও থাকবে না, সে 35 সাল পর্যন্ত, 35 সাল ক্ষমতা বলছে যে এই টার্মের পরে আবার যদি এই টার্ম শেষ হয়ে যাবে, পরেরটা হয়তো জিততে পারে, না আসতে পারে।
তাকে 35 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি আমাদের যে পদ্মা সেতু হয়েছে, যদি মূল সেতুর কথা ধরি, অনেক দুর্নীতি এগুলি সব বাদ দিলাম, 30,000 কোটি টাকা আমরা করেছি। আপনি 4টা উড়োজাহাজ আনছেন, 14টা উড়োজাহাজ আনছেন, আপনি 45,000, এখনকার হিসাবে 45,000 কোটি টাকা। যে এটা মানে 35 সাল, 10 বছর পরে আপনি এই টাকা ডিভ্যালু হলে এটা কত হাজার কোটি টাকায় যাবে। ফলে এইটা দিয়ে আমাদের যে মানে কাঠামোগত যেই সেটা কতটুকু আমাদের লাভ হবে, এই 14টা উড়োজাহাজে আমাদের অর্থনীতিতে কি ইম্প্যাক্ট ফেলবে, আমরা বাধ্য হচ্ছি। এবং ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল আমাদের, সেই নেগোসিয়েশন তো হয়েছে, আমরা দেখেছি। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে যে তুমি আমার এয়ারবাস না কিনে তুমি কেন হলো আমেরিকান বোয়িং কিনলা, এবং এটা তো বিনা টেন্ডারে হয়েছে। বোয়িং তো একটা মানে আপনার মানে পাবলিক লিমিটেড কোম্পানি। বা আমি আসবো আবার আপনার কাছে, বেবি আপনার কাছেই আসবো। আমি একবার অন্তত মানে বিরতির আগে আপনাদের তিনজনের থেকে একটু শুনে নিই। জনাব তৌফিকুল ইসলাম খান, মানে আমি আর কোনো প্রশ্ন করতে চাইছি না, যে আলোচনা হচ্ছে সেটা ধরেই বলেন। আপনি দুইজনই আপনাকে রেফার করেছেন। না, এটা করেছেন যে যখন রাজনীতিবিদরা অর্থনীতিবিদদেরকে রেফার করেন, আমরা একটু মানে আনন্দ বোধ করতে পারি যে টেকনিক্যাল আলোচনায় আগ্রহ প্রকাশ করছেন রাজনীতিবিদরা। আমি বলবো যে দুজনের যেই আর্গুমেন্ট আছে এটার ভিতরেই সত্যতা আছে। ব্যারিস্টার ফুয়াদ এটার পুরো কনটেক্সটটা বলেছেন, কিভাবে এটা আসলো, এটা নিয়ে দ্বিমত করার জায়গা খুব নেই। আর সত্যিকার অর্থেই যখন সেই অর্থে এই প্রথম এটাকে ডিক্লারেশন দিল ইউএস, সারা পৃথিবীতে এটার ইম্প্যাক্ট পড়েছে। হ্যাঁ, সারা পৃথিবী কেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি। এখনই আপনি আজকেই যদি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তাহলে যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন রেটের হিসাব বের হয়েছে, এটা আর এক দফা বেড়ে এখানে প্রায় 3.5% বেশি চলে গেছে। এটা ওদের জন্য অনেক বেশি, ওদের নর্মালি 1 থেকে 2% ভিতরে থাকে। হ্যাঁ, আমাদের ইনফ্লেশন রেটের সাথে মেলালে হবে না। এই যুদ্ধের পরে এবং ট্যারিফ সিচুয়েশনের পরে যেটা দুজনে আলোচনা করেন সেটা হলো যেটা ভবিষ্যৎ কী হলো। ভবিষ্যৎ হলো যেটা, যে আমরা চুক্তি সাইন করলাম ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, ওটা যুক্তরাষ্ট্রের সময় 9 তারিখে। আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখের সকালবেলা উঠে এটা দেখতে পেলাম। পুরো চুক্তিটা যেটা আলোচনা হয়েছে, এটা হয়েছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরে, অর্থাৎ এই চুক্তি সম্পর্কে বাংলাদেশ প্রথমে এটা সাইন করেছে যে কোনো আলোচনা হতে পারবে না, যেটাও আমাদের কাছে ডেমোক্রেটিক ভ্যালুজের কথা যদি আমরা বলি তাহলে এটা খুব অ্যাপ্রিসিয়েবল না। এই কারণ হলো যে এই ধরনের বাণিজ্য চুক্তি মুক্ত আলোচনা হবে, স্টেক হোল্ডাররা থাকবে, জনগণ জানবে কি হচ্ছে। যেহেতু বাংলাদেশে সেই সময় সংসদ ছিল না, সংসদীয় ব্যবস্থার ভিতরেও আমরা এই ধরনের চুক্তিগুলো আলোচনা হোক, এইটাই আমরা চাই। কারণ এটা কিন্তু আপনি যদি ওই যুক্তরাষ্ট্রের কাঠামোর ভিতরে দেখেন, সেখানেও আছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে 21 তারিখ ফেব্রুয়ারির তখন কিন্তু ইউএসএতে যে সুপ্রিম কোর্ট, তারা এই পুরো রেসিপ্রোকাল ট্যারিফ যেটা, সেই রেসিপ্রোকাল ট্যারিফকে অবৈধ ঘোষণা করলো। এই আলোচনাটা আমরা টেকনিক্যালি আমরা বলার চেষ্টা করেছিলাম আমাদের পক্ষ থেকে, যে এইটার ভবিষ্যৎ কী হবে, এখনই এটা তাড়াহুড়া না করা। এটা হলো প্রথম, এটা স্ট্র্যাটেজিক ভিউ। লিগাল স্ট্যান্ডটা হলো এখন এই রেসিপ্রোকাল ট্যারিফ যেটাকে ভিত্তি করে এই পুরো ট্রেড নেগোসিয়েশনটা হয়েছে, এইটা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টই এটাকে কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এবং যুক্তরাষ্ট্রের যারা আমরা প্রশাসন বলি, সেই অ্যাডমিনিস্ট্রেশন এটা থেকে পিছিয়ে হটে এসে ওনারা 122 আর্টিকেল আন্ডারে ওনারা গ্লোবাল 10% সারচার্জ অফ অল ট্যারিফ, অর্থাৎ সবার জন্য রেসিপ্রোকাল ট্যারিফের যেই আর্গুমেন্টটা ছিল যে আপনার সাথে আমার ট্রেডের সিচুয়েশন কি, এইটার উপরে ভিত্তি করে আমি আপনাকে ট্যারিফ দিব, যেটা বোথ ইন টার্মস অফ ওই WTOর আমরা মোস্ট ফেভার্ড নেশন বলি, যে সবাইকে আপনি ইকুয়ালি ট্রিট করবেন সব মেম্বারকে, যেখানে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করা আছে। তো সেইটার ভায়োলেশন হয় এবং ফলে উনি এখন সবার উপরে একটা 10% আছে। সো একটা লিগ্যাল আর্গুমেন্ট হতে পারে 50% করেছে না, পরে 10টাকে বাড়ায় না 10 আমি বলি, তারপরে ইউএস স্টেট কোর্টে একটা কোনো না 10% হলো সবার জন্যই এখন একটা মিনিমাম, একদম ফ্ল্যাট, এটা সারচার্জের মতন করে ওনারা বসিয়ে দিয়েছেন। এখন এটা বাংলাদেশ হোক, ভিয়েতনাম হোক, ইন্ডিয়া হোক, সবার জন্যই এটা 10% সকল কিছুর জন্য। সো এইটা একটা বড় চেঞ্জ। সো ওনাদের যে মেজর দিয়েছে না,
এইটাই রায় দেওয়ার পরে ওনারা 10% করেছে যে আপনি আলাদা আলাদাভাবে এইভাবে নিগোশিয়েট করে এটা করতে পারবেন না। এই যে যেটা ব্যারিস্টার বলছিলেন যে আপনি প্রত্যেককে ডেকে ডেকে বলছেন তোমার সাথে আমার এইরকম সিচুয়েশন, তুমি এত পার্সেন্ট না হইলে তুমি এত পার্সেন্ট, এইটা ওনারা পারবেন না। সো এই চুক্তির যে প্রেমিসটা ছিল, এই প্রেমিসটা এখন প্রশ্নবিদ্ধ টেকনিক্যাল গ্রাউন্ডে বলছি। ফলে সেই জায়গা থেকে, টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বাংলাদেশের একটা আর্গু করার স্পেস আছে যে এখন রেসিপ্রোকাল ট্যারিফ বলেই আসলে সেই অর্থে কিছু নাই। সো আমরা এই চুক্তি যেই ভিত্তির উপর দাঁড়িয়ে করা হয়েছে সেই রেসিপ্রোকাল ট্যারিফকে আমরা আসলে মানে গ্রহণ করব কি করব না, এটা সুযোগ বাংলাদেশের আছে। কেন আপনি তো ইতিমধ্যে বোয়িং কিনেই ফেলেছেন? না, আমি ওই জায়গাটায় যাই একটু, মানে আগে টেকনিক্যাল পার্টটা করি, একটু লম্বা সময় লাগবে কারণ এটা খুবই জটিল অনেক প্রক্রিয়া। লম্বা সময়ের আগে বিরতি নেব, বিরতি নিব, আমি আবার ফেরত আসবো। সো এখনকার সিচুয়েশন হলো বাংলাদেশের কাছে একটা টেকনিক্যাল উইন্ডো ওপেন আছে যেখানে এই বিষয়টা আছে, এবং বাংলাদেশের ওখানে বলা হয়েছে দুই পক্ষ তার এই যে চুক্তির যেটা স্বাক্ষর করলো এটা তার দেশের ভেতরে লাস্ট ক্লজ যেটা 6.4, হ্যাঁ, সো 6.5 যে আপনি 6.5 লাস্ট ক্লজ যেটা মূল টেক্সটের, সেখানে আছে যে আপনি এটা দুই দেশ যদি তার লিগ্যাল প্রসিডিউর এই বেসড অন দিস চুক্তি যা করতে হবে এটাকে শেষ করে, আমি শেষ করবো এই পার্টটা, তাহলে তার 60 দিনের মধ্যে এটাকে এনফোর্স করা হবে। সো এখন এটা ডিপেন্ড করে হলো, সেকেন্ড হলো যে বাংলাদেশের লিগ্যাল প্রসেসের ভিতরে এটাকে আনার সুযোগ আছে কিনা। বাংলাদেশের সরকার একটা চুক্তি করতে পারেন, কিন্তু এখানেও বিষয় আছে যে আমরা নতুন সরকার এসছে, তারা এটাকে পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে আলোচনার ভিতরে এটা নেবেন কিনা, এবং যেই ধরনের ক্লজগুলো আছে সেগুলো আইনি দৃষ্টিতেও দেখা আছে। সুতরাং এটা টেকনিক্যাল আলোচনা, আমি এটার পলিটিক্যাল আলোচনাটা পরে করি। আর তৃতীয় আমি পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি যে আপনার শুধু এটা ট্যারিফের ইস্যু না, এখানে ট্যারিফ আছে, এখানে কতগুলো পারচেজ ইস্যু আছে যেটা দুজনেই বলেছেন আমার সহ আলোচকরা। তৃতীয় আছে যে বিয়ন্ড বাইল্যাটারাল নেগোসিয়েশনের বাইরেও আপনাকে কতগুলো বিষয় এখানে বলা আছে, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সেই ব্যাপারে বাংলাদেশের বলা আছে। টোটাল বাংলাদেশকে ওগুলোও আছে, মানে আমি এখন ডিটেল গেলে তো অনেক সময় লাগে, আমি সংক্ষেপে শেষ করছি। টোটাল বাংলাদেশকে মানতে হবে বাধ্য, যেটা লিগ্যাল টেক্সটে বলে বাংলাদেশ শ্যাল, মানে হলো বাংলাদেশকে অবশ্যই করতে হবে, এটা আছে 131 বার, আর ইউএস শ্যাল আছে 6 বার। সো এইটা তো বোঝা যায় যে ভারসাম্যটা কোথায় কোন দিকে। ফোর্থ যে পয়েন্টটা আছে সেটা হলো যে আর্টিকেল 6.4 বলে একটা জিনিস আছে, এটা বলে আমি শেষ করছি। সেটা হলো আর্টিকেল 6.4-এ বলা আছে যে যদি এই চুক্তির ভেতরে দুই পক্ষের ভিতরে, যেটা প্যাস্টারফ্রদ বলছিলেন যে এটার কোনো ধরনের আমরা দেখি যে চুক্তির ভিতরে দুই দেশ কোনো জায়গায় ব্যত্যয় করছে, তাহলে দুই দেশেরই এই প্রেমিস আছে যে তারা আলোচনার দ্বার খুলবে এবং এটাকে বলতে পারবে। কিন্তু যেটা বলা আছে সেটা হলো যে পরের একটা ক্লজে 6.4.2 ইফ আই এম নট মিস্টেকেন, যে ইউএস এই নেগোসিয়েশনের পরে যদি মনে করে এককভাবে যে এইটা তার জন্য স্যাটিসফ্যাক্টরি না, তাহলে সে আবার ফার্দার ইম্পোজ করতে পারবে ট্যারিফ অ্যান্ড সে স্টেপস নিতে পারবে। সেম জিনিসটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না। ফলে ক্লজ ওয়াইজ যদি দেখি তাহলে আমাকে টেকনিক্যালি এটা দুটো মর্যাদাপূর্ণ বা সমশক্তির দেশের চুক্তি হয়নি। দেন দ্য ইস্যু ইজ, এখানে থামবো, যেটা হলো যেটা আমাদের পরবর্তীতে আলোচনা করার দেখার আছে সেটা হলো এই টেকনিক্যালিটিসের বাইরে এটার ভেতরে পলিটিক্স এবং ওভারঅল জিও ইকোনমিক্সের জায়গাটা কি আছে। মেবি আপনি যদি রাজি থাকেন তাহলে বিরতির পর আমরা আলোচনা করি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা বক্তব্যকে এখন দিচ্ছি 5 মিনিটের বিরতি। ঠিক 5 মিনিট পরে ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা বক্তব্যকে। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমি সরাসরি আপনার কাছেই আসি, জনাব তৌফিকুল ইসলাম খান। মানে আপনি তো শেষ করেননি কথা, বলেন বাকিটা। না, আমার যেটা আমরা বিরতির আগে আলোচনা যেটা করছিলাম যে টেকনিক্যালি যদি আমি এটাকে দেখি একটা ট্রেড চুক্তি হিসেবে, তাহলে এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেগুলো আসলে অসম বা এটা ঠিক হয়নি, এবং এটাকে সাইন করানোর জন্য যেভাবে চাপ দেওয়া প্রয়োগ করা হয়েছে এটাও আমি জানি না যুক্তরাষ্ট্রের যেই ফিগারটা অ্যাজ এ গ্লোবাল পাওয়ার ছিল সেটাতে আমরা মনে করি যে এটা লুজ করেছেন। এখন তার দেশের ভিতরে ডোমেস্টিক পলিটিক্স কি বলে সেটা আমরা জানি না।
যেই আলোচনাটা হলো যে দ্যার ইজ অলসো টেকনিক্যাল উইন্ডো, যেখানে আমরা আসলে এই চুক্তির যে বিভিন্ন ধারা আছে, এখানে একটি দুটি ব্যাপার না, মূল প্রেমিসটা ইজ লস্ট, এটা আমাদের মানতে হবে যে এখন নাই, ওই রেসিপ্রোকাল ট্যারিফটাও নাই। ওই রেসিপ্রোকাল ট্যারিফ অনুযায়ী বাংলাদেশের তো ওই যে যেটা বলছিলেন, যে আমি একটু রেসপন্স করি বিরতির আগে, যেটা কাফি ভাই বা ফুয়াদ বলছেন, সেটা হলো ওই তুলা দিয়ে যদি আমরা আনিও, সেটাও আমাদের, যেটা আমাদের এক ওয়ান অফ দ্য বেনিফিটস হিসেবে দেখানো হয়েছে, ওইটাও ওই রেসিপ্রোকাল ট্যারিফটাই হিজ রাইট, যে ওইটা আপনার যাবে। সো বাংলাদেশের এখন যেটা যেই রেসিপ্রোকাল যাবে 19% যাবে, 19% চলে যাবে, ওটা আর দিতে হবে না আপনাকে। আদার যে অ্যাপ্লিকেবল পার্টটা এইটা দিতে হবে, ওইটা অন অ্যান অ্যাভারেজ আমরা হলাম 15% থেকে 17%, ডিপেন্ডিং অন ইয়ার। লাস্ট ইয়ার বোধ হয় অ্যাপ্রক্সিমেটলি 15%-এর মতন ছিল। উল্টো দিক থেকে যদি বলি, আমরা ইউএস থেকে যেসব পণ্য আনি, সেই পণ্যের অ্যাভারেজ ট্যারিফ ওনারা দেন হলো 2%। তো আমরা যদি রেভিনিউয়ের কথা বলি, আমরা 180 মিলিয়নের মতন একটা এস্টিমেট, যেটা প্রফেসর মুস্তাফিজি করেছেন, যে আমরা 180 মিলিয়ন ইউএস ডলারের সমানের আমরা রাজস্ব আদায় করি ইউএসের ইম্পোর্ট থেকে। আর আমরা যেইটা এক্সপোর্ট করি, সেখান থেকে ইউএস ট্যারিফ পায় হলো $1.2 বিলিয়ন, যেটা এখন 10% যদি, মানে ওইটা যদি 34% হতো, 19% যোগ করে, তাহলে 2.85 হয়। এটা যদি 10% হয়, আমার ধারণা অ্যাপ্রক্সিমেটলি এটা হবে হলো আপনার $2 বিলিয়ন মতন, $2.1 বিলিয়ন মতো। সো যেটা আমি বলার চেষ্টা করছি, সেটা হলো আমরা যে ট্যারিফ দিয়েও আমরা কিন্তু এক্সপোর্ট বেশি করছিলাম, এটা আমাদের কম্পিটিটিভনেসের অংশ। আমরা কিন্তু ইউ মার্কেটে যে শুল্কমুক্ত সুবিধা পাই আমাদের গার্মেন্টস এক্সপোর্টের জন্য, যেটা ব্যারিস্টার ফুয়াদ ঠিকই বলেছেন যে ওইটাই আমাদের প্রধান প্রোডাক্ট, ওটা কিন্তু আমরা ইউএস মার্কেটে পাই না। ইউএস মার্কেটের মেজর প্লেয়ার যদি আপনি দেখেন, ভিয়েতনাম একটা ট্রেড চুক্তি করেছে, ওইটার আন্ডারে তারা অনেকখানি ওখানে কিন্তু 1 নাম্বার। এখন চায়না ইনফ্যাক্ট এখন নিচে নেমে আসলো, বাংলাদেশেরও। সো বাংলাদেশের জন্য এই জায়গাটার থেকে হলো আসলে কম্পিটিটিভনেস ইস্যু। এটা এরকম না যে আমরা বাইল্যাটারালি বেশি করলাম। এখন প্রশ্নটা হলো যে আমরা স্ট্র্যাটেজিক্যালি রাজনৈতিক শক্তি দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সাথে এই নেগোসিয়েশনটা আমরা মানে এককভাবে করতে পারি কিনা। সত্যিকার অর্থে বাংলাদেশের মতন দেশগুলোর জন্য এই কারণেই ডাব্লিউটিও ব্যবস্থা, বা যেটাকে আমরা বহুজাতিক একটা কাঠামোর কথা বলি, সেই কাঠামোর ভিতরে আমরা থাকতে চাই এই কারণ হলো আমরা একা একা এই বিভিন্ন পাওয়ারের সাথে নেগোশিয়েট করাটা আমাদের জন্য খুব ভালো হবে না। এটা শুধু যুক্তরাষ্ট্র না, যে কারোর জন্যই। সুতরাং আমরা চাই এটা গ্লোবাল সিস্টেমের ভিতরে থাকুক। বর্তমান মার্কিন প্রশাসনের যে নীতি আছে, এটা এই গ্লোবাল যে ইনস্টিটিউশনাল আর্কিটেকচারটা আছে, এটাকেই একটা প্রশ্নবিদ্ধ করেছে, এবং তারা এইটাকে মানতে চাচ্ছেন না। এইটা ওনারা স্পষ্ট করেছেন যে এটা তারা মনে করেন যে তাদের দেশের জন্য এটা স্বার্থ রক্ষা হচ্ছে না। সুতরাং বাংলাদেশের জন্য কৌশলগত অবস্থানটা হলো যে আমরা এটাকে বাইপাস করা, লিঙ্গার করা, বা ওই যুক্তির ভিতরে আমরা কিছু আলোচনা করতে পারি কিনা, এবং এখনও সুযোগ আছে কিনা। তখন করা যেত কিনা ইজ ওয়ান কোশ্চেন। নাও আমি যেটা বলি, টেকনিক্যালি তাদের কোর্ট থেকেই যেহেতু এটাকে ইলিগাল করা হয়েছে, আমার কোর্ট থেকে না, আমার কোনো লিগাল অব্লিগেশন নাই এই চুক্তিকে এনফোর্স করার। সত্যিকার অর্থে এটার আমার সুযোগ আছে, কিন্তু রাজনৈতিক যে ভারসাম্যের অভাব আছে আমার দুই দেশের ভিতরে, ফর অবভিয়াস রিজন, সেইটার দিক থেকে আমরা পুরোটা এখান থেকে বের হয়ে আসতে পারবো কিনা। সুতরাং ট্যারিফের আলোচনাগুলো এখন আর নাই। এখন আলোচনা হলো দুটো, পারচেজ আলোচনা, আর একটা হলো যে আমার বিয়ন্ড আমার যে বাইল্যাটারাল ট্রেডের যে শর্তগুলো আছে সেইটার আলোচনা। তো সেই আলোচনার ভিতরে যদি আমি থাকি, তাহলে আপনাকে পারচেজ আলোচনাগুলো প্রথম আসছে, যেটা আপনি মেনশন করলেন বিরতির আগে, যে বোয়িংয়ের কেনার যুক্তিগুলো আসছে। এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ওই চুক্তির ভিতরে যেটা নিগোশিয়েট করা উচিত ছিল, সেটা হলো আমার বিভিন্ন জিনিস পারচেস করতে তো অসুবিধা নাই, আমি ইউএস থেকে করব না, ইন্ডিয়া থেকে করব না, রাশিয়া থেকে করব না, ইউকে থেকে করব। আমি যদি ইকোনমিস্ট হিসেবে বলি, তাহলে আমার জন্য বেস্ট হলো যে আমাকে সবচেয়ে কম দামে যে দিবে আমি তার কাছ থেকে কিনবো। সুতরাং যদি ইউএসের এখন বোধহয় বলা আছে যে একটা $15 বিলিয়ন মতন একটা আছে, যে আমরা আনবো ওভার সাম ইয়ার্স, যে ফুয়েল, তো এইটা আমরা আনবো যদি আপনি ইউএস আমাকে লোয়েস্ট প্রাইসে দেয়,
আমি এটা ইউএস থেকে আনছি না আমি কাতার থেকে এলএনজি আনছি আমার জন্য কিন্তু ম্যাটার করে না। আর আমি যুক্তরাষ্ট্র আমার বন্ধু প্রতিম দেশ, আমি তার কাছ থেকে ইম্পোর্ট করব না কেন? সুতরাং ওই ধরনের একটা নেগোসিয়েশন আমার মনে হয় যে এখন করা উচিত, যে আমরা ইউএস থেকে ইম্পোর্ট করতে চাই, অবভিয়াসলি ইউএসের কটন এনে যদি আমরা করতে পারি এটা ভালো। বড় প্রবলেম ওইটারও যেটা আছে সেটা হলো যে কটনের ইম্পোর্টটাতে আপনার যেই আমাদের যে লিড টাইমটা আছে ওই লিড টাইমটাকে পুরোপুরি ট্র্যাক করে ওইটাকে চালানো প্র্যাকটিক্যালি এখনও ডিফিকাল্ট। ওইটার প্রসেস তৈরি করতে হবে এবং যে বায়াররা নেবেন ইউএসএতে তাদেরকেও তাহলে ওই সময়টা দিতে হবে যে আমরা কটন আনবো এখানে, তারপর সুতা তৈরি হবে, তারপর কাপড় তৈরি হবে, তারপর বাংলাদেশ থেকে নিবে। সুতরাং এইটা ইউএসএর বায়ারের উপরেও নির্ভর করবে। এটা শুধু আমার আরএমজি যারা আমরা পাঠাচ্ছি তাদের উপরেও না, এটা আমার সরকারের উপর নির্ভর করছে না। আপনি দেখবেন অনেকগুলো পারচেজ এগ্রিমেন্টের কথা বলা আছে যেগুলো আসলে আমার সরকার পারচেজ করবে না। বিমান ইজ এ কোম্পানি, টেকনিক্যালি এটা একটা কোম্পানি হওয়ার কথা, তার ব্যাপারেও হয়তো সরকার সরাসরি সিদ্ধান্ত নিতে পারার কথা না, কিন্তু হয়তো যেহেতু সরকার ওন একটা কোম্পানি, উনি এটা ইনফ্লুয়েন্স করে এটাকে সিদ্ধান্তের ব্যাপারে উনি একটা এগ্রিমেন্ট করতে পারেন, কারণ সভরেন গ্যারান্টিও গভর্নমেন্টই দিচ্ছে। কিন্তু আমি সয়াবিন আনবো এইটা কিন্তু কিনবো, এইটা কিন্তু সরকারের পারচেজের জায়গা না। আমি গম কিনবো, ওটা সরকার কিছুটা ইম্পোর্ট করে, কিন্তু গমের এখন বড় ইম্পোর্টটাই কিন্তু আমার প্রাইভেট সেক্টর করে। সুতরাং সরকার বাংলাদেশের কিভাবে ফোর্স করবে আমাকে একটা বিশেষ দেশ থেকে ইম্পোর্ট করার জন্য, এইটাও কিন্তু খুব স্পষ্ট না। সুতরাং এখানে কতগুলো প্র্যাকটিক্যাল গ্যাপ আছে। বাট আমি যেটা মনে করি যে এই চুক্তির এখন অনেকগুলো আর্টিকেলই এখন নেগোসিয়েশনের সুযোগ আছে, এবং সরকারের পক্ষ থেকে আমি শুনেছি যে আজকেই একজন মুখপাত্র বলেছেন যে সরকার এটাকে ইভ্যালুয়েট করছেন, দেখছে। সুতরাং আমি চাইবো যে একটা টেকনিক্যাল স্পেসে এটা আলোচনার জন্য দেখা, একই সাথে একটা রাজনৈতিক বা কূটনৈতিক কৌশল এটার ভিতর তৈরি করা, যেটা থেকে বাংলাদেশ এই ইস্যুটাকে আসলে নেভিগেট করতে পারবে। আমি ইংরেজিতে বললাম, এটা ঠিক সঠিক বাংলা আমি জানি না যে কি করতে পারবে, যে এটা এর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এটা যেতে দিয়ে পারবে। গাড়ি চালিয়ে যেতে হবে বা জাহাজ চালিয়ে যেতে হবে। সো এই নেভিগেশনটা আমার মনে হয় যে কৌশল হওয়া দরকার, এবং সেইটার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যারা রাজনৈতিক শক্তি আছেন তারা এখন একত্রিতভাবে জাতীয় শক্তি হিসেবে এটাকে আলোচনার ভিতরে প্রকাশ্যে হোক নিজেদের ভেতরে হোক করে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য এবং জাতীয় কৌশল তৈরির একটা সুযোগ সৃষ্টি করা উচিত। জি, থ্যাংক ইউ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মোটা দাগে তো আমার ফ্রেন্ড যেটা বলেছে তৌফিকের সাথে একমত। একটা বিষয় দেখেন, আমেরিকা কি দুষ্টামিটা করছে। একটা বিষয় হলো আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল গরিব দেশের যে কোনো সুপার পাওয়ারের সাথে নেগোশিয়েট করবার আসলে টুলস কম, মানে ক্যাপাসিটি অনেক কম আর কি। ইভেন দেখেন ভারতের মতো আমেরিকা সাপেক্ষে অনেক দুর্বল একটা দেশ, তার সাথে গত 50-55 বছরে আমরা যত চুক্তি করেছি কোনোটা তো আমাদের ফেভারে আসে নাই, একটাও আসে নাই। পারহ্যাপস একমাত্র চুক্তি যদি আমি কাছাকাছি বলি, জিয়াউর রহমানের সময় গঙ্গা ট্রিটি যেটা করেছেন, এটাই দ্য ক্লোজেস্ট ফ্যাননেস যদি আপনি বলেন। এছাড়া সেই 71-এর মুক্তিযুদ্ধ থেকে 7 দফা চুক্তি যেটা করেছে তাজউদ্দিন আহমদ সাহেবরা, সেই সময় থেকে শুরু করে এই গত আওয়ামী আমল পর্যন্ত অলমোস্ট সব চুক্তিতে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে ছিল। সেখানে আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করার মতো আসলে আমার সক্ষমতা কতটুকু আছে। দ্বিতীয়ত হচ্ছে সেই আমেরিকার মেশিনটা চালাইতেছে এখন ট্রাম্প, যিনি হচ্ছে মানে একজন প্রমাণিত আমেরিকার সোসাইটিতে একজন প্রমাণিত পাগল, যাকে ইমপিচ করা হয়েছে, যাকে এখন জেলে যাইতে হয়েছে, সে বেইলে বের হয়ে আসছে এবং সে বের হইলে পরে আবার তাকে জেলে যাইতে হবে এবং ইমপিচমেন্টের শিকার হতে হবে। ইভেন হি লুজেস মেজরিটি ইন কংগ্রেস, তাকে ইমপিচমেন্ট ফেস করতে হবে। তো সেই রকম একটা রিয়েলিটিতে বুঝতে হবে যে আমি ইউটোপিয়াতে একটা ইগালিটেরিয়ান ট্রিটি হয় নাই কেন, মানে এই ফ্রেমে দেখা মানে হচ্ছে ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড, আপনি পৃথিবীতেই বাস করেন না। প্রশ্ন হচ্ছে প্র্যাগম্যাটিজমের জায়গা থেকে হোয়াট এলস কুড হ্যাভ ডান। এখন সেইখানে হচ্ছে দেখেন, আমি যতটুকু জানলাম যে যারাই এই ধরনের ট্রিটির শিকার হয়েছে সবাই আলোচনা করেছে যে আমরা WTO ট্রাইব্যুনাল আছে, ডিসপিউট রেজলিউশনের ট্রাইব্যুনাল আছে, তারা সবাইকে বলছেন, ইভেন চায়নাকে বলা হয়েছে যে তুমি যেহেতু মোস্ট পাওয়ারফুল সেকেন্ড থার্ড লার্জেস্ট ইকোনমি, তুমি এইটাতে একটা করো, একটা কমপ্লেন লঞ্চ করো। চায়না ইন প্রিন্সিপাল কমপ্লেন লঞ্চ করবে না, তারা ওয়েট করতেছে ট্রাম্প চলে যাক, ডেমোক্রেটরা আসুক, তারপরে করবে। ফানি এনাফ হচ্ছে
এই ট্রাইব্যুনালে WTOর আবার বিচারপতি সাপ্লাই দেয় হচ্ছে আমেরিকা। গত 4 বছর ধরে সেখানে কোনো জাজ অ্যাপয়েন্ট করছে না। তাহলে এখন আপনি ফ্রেমটা চিন্তা করেন, আপনি কি ধরনের একটা দুষ্ট পাগল ক্ষমতায় থাকা লোকের সাথে ডিল করছেন এবং এক্সপেক্ট করছেন যে ইট শুড হ্যাভ বিন অ্যান ইগালিটারিয়ান ট্রিটি। মানে এটা তো আলোচনার কনভারসেশন হতে পারে ইগালিটারিয়ান ট্রিটির কথা কি কেউ বলছে? না, মানে সমতার প্রশ্ন যখন বলছে যে আপনি সমতার আমেরিকার সাথে আলোচনা, বাংলাদেশের চুক্তি একদম সমতার ভিত্তিতে হবে, এটা এটা আমি জানি। এখানে আমরা যে 3 জন আছি বা 4 জন আছি, কাফি কি এরকম বলেন দেখি? না, আমি না, বিত্তের বরাবর দরকার নেই, আমি তা থেকে কেড়ে দিচ্ছি এক কথায়, হ্যাঁ বা না বলেন, আমি আবার আসবো আপনার কাছে। এটার এই হানার মধ্যে প্রশ্ন করার জবাব দেওয়া যাবে না। দিতে পারবেন না, ওকে। হানার মধ্যে তাহলে সেই জায়গাতে এখন আমাদের মনে হয় যে আমার ফ্রেন্ড কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আমাদের এখন ফিউচার স্ট্র্যাটেজি তৈরি করা দরকার। সে বলেছে ন্যাশনাল ইউনিটির কথা। ইনফ্যাক্ট এই সিচুয়েশনটা ডিল করতে হলে গ্লোবাল WTO মেম্বারশিপ ইউনিটি লাগবে। আমেরিকা ইজ সাচ এ পাওয়ার যে আপনি বাংলাদেশে বিএনপি, জামাত, সংসদে আমরা আপনারা বৈশাখ ডিল করে কোনো কিছু হবে না। এখানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস লাগবে যারা সবাই মিলে এইটা আর্গু করার মতো সুযোগ আছে। আমি ইতিমধ্যে বিভিন্ন ফোরামে বলেছি যে আমাদের একটা ক্রস পার্টি পার্লামেন্টারি টিম করা দরকার, যেহেতু কোনো স্ট্যান্ডিং কমিটি এখনো হয় নাই। তারা চুক্তিগুলোকে রিভাইজ করা দরকার, কোন কোন জায়গাতে আছে ফ্রেম যেখানে আমরা কাঠামোতে রিভাইজ করতে পারবো। দ্বিতীয়, কিন্তু এই কাঠামোর ভিত্তিতে কিন্তু সেকেন্ডারি ট্রিটি করতে হবে সব কিছুতে। যেমন বলা হচ্ছে যে ডেফিসিট অ্যাড্রেস করবার জন্য তোমার কাছ থেকে আমি গম কিনবো, খালাস, এখানে কিন্তু দাঁড়িয়ে হয়ে গেছে। কত কেজি গম কিনবো, কত টাকায় কিনবো, এই আলোচনা কিন্তু এইখানে নাই। এটা কিন্তু সেকেন্ডারি কনভারসেশন। এই যে বোয়িং কিন্তু দেখেন আপনার কেয়ারটেকার অ্যান্ড ইন্টারিমের সময় থেকে এই কনভারসেশন চলছে, কিন্তু আমি যতটুকু জেনেছি তারা আমেরিকার অফারিংয়ের সাথে একমত ছিলেন না, এই জন্য তারা বোয়িং সাইন করেন নাই। তারা বোধ করছেন এই কনভারসেশন আরও কন্টিনিউ করতে হইতো, কিন্তু সারপ্রাইজলি এনাফ বিএনপি এসে এটা সাইন করে ফেললো, মানে উইথ ভেরি ব্যাড ডিল করেছে। কিন্তু আমার বোয়িং লাগবে, আমার 47টা বোয়িং দরকার, বিমান দরকার আমার। কিন্তু কার কাছ থেকে কিনবো, কোন কাঠামোতে, কোন চুক্তিতে, কোন ফ্রেমে, ইন্টারিমে আপনি আমাকে বোয়িং লিজ দিবে কিনা আমার খরচ সেভ করবার জন্য। কারণ আমি ওই যে ভাই বললেন যে 3-4 বছর পরে, 10 বছর পরে আমি ডেলিভারি পাবো, তো 10 বছরের জন্য তুমি আমাকে লিজ দাও, আমাকে তো লিজ নিয়ে বিমান চালাতে হচ্ছে, তাহলে তুমি সস্তায় আমাকে লিজ দাও, যেটা আমি সেট অফ করবো তোমার মূল প্রাইসের সাথে। তো অনেক কিছু নেগোশিয়েট করা যেত। আমার ডাইরেক্ট ফ্লাইট নাই, নিউ ইয়র্কে আমাকে ল্যান্ড করতে দেয় না, সো আই কুড হ্যাভ নেগোশিয়েটেড উইথ লট মোর থিংস, সেটা তো আমি করি নাই। সেখানে আমার মনে হয় যেটা রেফার করেছে তৌফিক, তার আলোচনা আছে যে গম কেনার ব্যাপারে, তুলা কেনার ব্যাপারে, সেটা কিন্তু একটা প্রাইভেট সেক্টর নেগোসিয়েশন। সরকার এখানে সর্বোচ্চ কাঠামোগত প্রণোদনা দিতে পারবে প্রাইভেট সেক্টরকে, কিন্তু সে বলতে পারবে না যে তোমাকে এই টাকায়, এই কেজি দরে এইখান থেকে ওইটা কিনতে হবে। এইটা প্রাইভেট সেক্টরে নেগোশিয়েট করবে। এবং আমেরিকান মার্কেট কম্পিটিটিভ হলেই তো সে তুলা কিনবে, সে সয়াবিন কিনবে, সে গম আনবে, এছাড়া অন্য কোনো কারণে এটা হবে না। বাট ইকুয়ালি আমেরিকার যেহেতু গ্লোবাল সারপ্লাস এই জায়গাগুলোতে অনেক বেশি, সে অন্য যে কোনো দেশের থেকে কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা তার সাথে অনেক বেশি আছে। এবং এইটা নেগোসিয়েশন হচ্ছে প্রাইভেট সেক্টর করবে। সেখানে সরকার কিভাবে ফ্যাসিলিটেট করবে সেটা তাদেরকে সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলে নিতে হবে। বোঝা গেছে আপনার কথা। কিন্তু অন্য একটা প্রশ্ন করি, আমি বলেছিলেন কদিন যে এই যে চুক্তিটা হলো, গণমাধ্যমে যেসব খবর এসছে সেটা হলো ইন্ডিয়ান ন্যারেটিভ, এরকম বলেছেন আপনি। মানে আজকে আমরা এখানে যে আলোচনা করলাম, আপনাদের কারোর মধ্যেই এই ইন্ডিয়ান ন্যারেটিভের ব্যাপার আমি বুঝি নেই, আছে এরকম একটা বিষয় দেখেন যে পার্টিকুলারলি কোনো দেশ যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখান থেকে ট্রেড ডেফিসিট অ্যাডজাস্ট করবার, এটা আপনি একবার বলেছেন, হ্যাঁ, সেটা হলে ইন্ডিয়া হবে। অতএব সেই জায়গাতে অনেকের বক্তব্য সিভিল সোসাইটিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্রে রেখে চুক্তির আলোচনার থেকেও তুলাকে ফোকাস করা হচ্ছে বেশি, অ্যাজ ইফ এই পুরো কাঠামোতে শুধুমাত্র তুলা আমদানি রপ্তানি হবে, আর হচ্ছে ফুড সিকিউরিটি ওয়াইজ আমাদের পাশের বাড়িতে গম আছে, ডাইল আছে, চাইল আছে, চিনি আছে, ভাবখানে এরকম যে আমি ডাইল, চাইল, চিনি টিনি, পেঁয়াজ টেয়াজ, আলু সব আমেরিকা থেকে আনবো এখন থেকে। সেই জায়গাতে বলেছি যে ওই পার্টিকুলার কনভারসেশনটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভের কোশ্চেন। আমাদের যেটা কথা বলতে হবে, বাংলাদেশকে কেন্দ্রে রেখে কনভারসেশনটা রেজ করতে হবে, এই এগ্রিমেন্টের কোথায় কি আছে না আছে নিটিগ্রিটির জায়গাতে। জি, কাফি রতন, আগের প্রশ্নের জবাব আপনি হ্যাঁ না বা ব্যাখ্যা দেও করে যদি দিতে পারেন। ইন্ডিয়ান ন্যারেটিভের যে জায়গাটা আসছে, একটা প্রশ্ন আমি করে রাখতে পারি, আপনি আচ্ছা এটা বলে ফেলে পরে। না, ইন্ডিয়ান ন্যারেটিভের যে কথাটা আসছে, তুলার যে বিষয়টা, আমাদের যে তুলার প্রয়োজন তার মাত্র 19% আসা হচ্ছে ইন্ডিয়া থেকে, আর বাকিটা আসে আপনার আফ্রিকা,
আগে উজবেকিস্তান থেকে আসতো, এখন আসে কিনা আমি ঠিক জানি না। ব্যান করে দিয়েছে। হ্যাঁ, উজবেকিস্তান থেকে এখন আসেন। আগে আমি নিজে একসময় ব্যাংকার ছিলাম, সুতরাং আমি জানতাম যে উজবেকিস্তানে প্রচুর তুলা আমাদের দেশে আসে। এখন আমি দেখি না কেউ কাউকে উজবেকিস্তানের তুলা আনতে, ফলে কোনো একটা ঝামেলা হয়তো আছে। তারপরে হচ্ছে এই যে আমেরিকান তুলাটা যে আনবেন, কোনো সময় আমেরিকান যে কোনো পণ্যই পৃথিবীতে সব দেশের তুলনায় কিন্তু দামি। এটা তো আমরা সবাই জানি। ইভেন তুলাও কিন্তু অনেক দামি। সেই তুলা আনতে যে শিপমেন্ট খরচ হবে এবং লিড টাইম, যেইটা তৌফিক সাহেব বলছিলেন, এটা আমরা অনেক বড় ফ্যাক্টর। কারণ যারা এক্সপোর্টার, আমি হয়তো মানে প্রথমে তারা হলো এলসি দেওয়ার আগে তারা অর্ডার দেয়, মানে একসময় আমি গার্মেন্টস, এই জন্য আমি আপনাকে বলি মানে কি বলে আপনার অর্ডার দেয়, অর্ডার অনুযায়ী তারা তৈরি করে, তারপরে হলো এলসি থ্রু করে। এবং এলসিতে হলো সময় খুবই কম থাকে আর কি। সেইটা মিট আপ করা যাবে কিনা, সেটা যেহেতু বলছে যে তাহলে তুলা এনে যদি আপনার সুতা তৈরি করে হলো আপনার ফেব্রিক তৈরি করতে, ফেব্রিক থেকে যদি আপনার রেডিমেড গার্মেন্টস তৈরি করতে, হলে একটা হিউজ টাইম। সেই টাইমটা আমেরিকান মানে বায়ার দিবে কিনা। ফলে এই তুলা ইস্যুটা কিন্তু মুখ্য ইস্যু না। মুখ্য ইস্যুটা হচ্ছে যে আমেরিকা যেভাবে ডিকটেট করছে যে আপনি কার সঙ্গে চুক্তি করতে পারবেন, আপনি কার থেকে ইম্পোর্ট করতে পারবেন। আপনি আমেরিকানরা তাদের যে ফার্ম সাবসিডি $15 বিলিয়ন সাবসিডি দেয় সম্ভবত, তারা বলছে যে যদি কেউ সাবসিডি দেয় তার কাছ থেকে তুমি হলো ইম্পোর্ট করতে পারবা না। মানে মিন করছে চায়না এবং মানে ভারত। চায়নার কাছ থেকে আমরা মানে প্রায় $19 বিলিয়ন বা $20 বিলিয়ন আমরা $20 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। ইন্ডিয়ার কাছ থেকে আমরা $9 বিলিয়ন ইম্পোর্ট করি। তাদের সঙ্গেও তো আমাদের ট্রেড ডেফিসিট আছে। এবং এই যে প্রক্রিয়াটা, সেটা সেই জায়গাটা হচ্ছে যে আমি যে সার্বভৌম একটা রাষ্ট্র, আমার কি নিজের মতো করে কিছু করার অধিকার থাকবে না? আমেরিকানরা যা বলবে আমাকে কি সেটাই মেনে নিতে হবে? ওই প্রশ্নটা জায়গায় চলে আসছে যে আমরা যে মানে সার্বভৌমত্বের কথা আমরা বলছি, সেই কথাটা মানে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হলেও এই চুক্তির মধ্যে দিয়ে যেটা মনে হচ্ছে যে আপনি কিছুই করতে পারবেন। ইভেন কি এই যে আমেরিকা এত ফ্রি ট্রেডের কথা বলে, অ্যাডাম স্মিথের হলো আপনার কি হ্যান্ড মানে কি বলে ইনভিজিবল হ্যান্ড বলে না, যে সেই মানে বাজার আপনাকে হলো ইকুইলিব্রিয়াম তৈরি করে দিবে, বা বাজার হলো সব কিছু নিয়ন্ত্রণ করবে। এখন আমেরিকা কেন এটা করতে পারছে না? আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প, তার যে আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই যে একটা মানে রেসিস্ট বক্তব্য, এই যে একটা মানে আপনার মানে জাতিবিদ্বেষমূলক বক্তব্য, সেইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আমেরিকা এখন সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, $39 ট্রিলিয়ন হচ্ছে তার ঋণ। এবং এই যে ঋণগ্রস্ততা তাকে, এবং ফুয়াদ ভাই শুরুতে বলেছিলেন যে কিভাবে আমেরিকা থেকে প্রোডাকশনটা চলে গেছে হলো, আপনি শ্রমঘন সব শিল্প চলে গেছে হলো অন্য দেশে। এখন আমেরিকান প্রোডাকশন হলো পড়ে যাচ্ছে। যে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন যে আমি আবার ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এখন যে মাল্টিন্যাশনাল বিদেশে চলে গেছে, অন্য দেশে চলে গেছে, প্রফিট মেক করতেছে, সে তো ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আসবে না। সে ওখানে প্রফিট যদি পায় তারপরে আসবে। আমেরিকার শ্রমবাজার খুবই কস্টলি, সুতরাং ওইখানে তো ফিরে আসবে না। বাংলাদেশের শ্রমবাজার থেকে তো আমেরিকান শ্রমবাজার অনেক কস্টলি। ফলে যেই মানে আমেরিকান ইকোনমির যে ভঙ্গুর দশা, সেই দশা থেকে মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছে। সেই যুদ্ধের আমরা হলো ক্ষতিগ্রস্ত দেশ। এবং সেই জায়গাটায় আমরা বলছি যে এটা ঠিক, আমি এটা একমত যে এটা একটুখানি সোশ্যাল পলিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে যাচ্ছে। তার আগে আমি একটু জিজ্ঞেস করি, যেহেতু পণ্য নিয়ে কথা বলছেন, ওষুধ শিল্পের ব্যাপারে কিছু বললেন না? ওষুধ শিল্পে তো ওষুধের দাম বাড়বেই। মেধাসত্ত্বের যেই মানে বাইন্ডিংস তৈরি হবে, তার জন্য তো ওষুধের দাম বাড়বেই। এবং আমাদের দেশে আমি যদি বলি, এই চুক্তি বাস্তবায়ন হলে সমস্ত ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। এবং আটা, ডাল, চিনি, আপনার যা বলেন সব কিছুর দাম বাড়বে। সব কিছুর দাম বাড়বে। আপনি সয়াবিন তেলের দাম বাড়বে। আপনি মানে এই যে আমেরিকান পণ্য যে মানে হয়তো আমাদের টোটাল চাহিদার একটা ক্ষুদ্রাংশ হলো আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করবো, কিন্তু ওইটার যে অভিঘাত, সে অভিঘাতটা টোটাল বাজারটাকে হচ্ছে আপনি মানে লন্ডভন্ড করে দিবে আর কি। এবং ওই যে এবং সরকারকে যেটা করতে হবে, আমেরিকান যে প্রণোদনা, আমরা গরিবকে দিলে বলি ভর্তুকি, বড় লোককে দিলে বলি প্রণোদনা। সুতরাং সেই প্রণোদনা দিয়ে হলো আপনাকে আমেরিকান পণ্য ইম্পোর্ট করাইতে হবে, এবং সেই পণ্য আমার বাজারকে ডেস্ট্রয় করে দেবে। থ্যাংক ইউ। জনাব তৌফিকুল ইসলাম খান।
মানে আপনি বললেন যে এটার ইম্প্যাক্টকে মিটিগেট করার জন্য বা ফেস করার জন্য যেটা দরকার, আলটিমেটলি আপনি বললেন যে সবগুলো স্টেক হোল্ডার, বিশেষ করে পলিটিক্যাল পার্টি, ফুয়াদ গিয়ে বলেছে যে ইন্টারন্যাশনাল লেভেলে এটা লাগবে। আমি অদূর যাচ্ছি না, আমরা দেশের মধ্যে যেটা করতে পারি সেই জায়গায় তো আপনি জানেন যে উনি বলেছেন যে বিএনপি তো এটা আগেই অ্যাগ্রি করে এসছে, বিকজ তাদের পাওয়ার গেম ছিল। জামাত ইসলাম এটা ঠিক বিরোধিতা করেনি। এখন ফরিদ আক্তার আজকে আবার তার একটা আলোচনার মধ্যে বলেছেন যে জামাতের সাথে থাকা জোটে যারা ছিল তারাও এটা অ্যাগ্রি করে এসছে। তো কাদের নিয়ে আপনি এটাকে ফেস করবেন? মানে ভাই, একদিকে আপনি বসা আছেন আর একদিকে ফুয়াদ বসা আছে। আমি তো সাধারণ জনগণ, ওই পলিটিক্যাল হাইটে কার সাথে আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়নি এটা আমি কনফার্ম করতে পারবো না। না, আপনি কনফার্ম করবেন না, আমি তো বলছি। আমরা বলি যে আই ক্যান নাইদার কনফার্ম নট ডিক্লাইন ইট। সো আমারই হলো যে আমি জানি না যে কার সাথে আলোচনা হয়েছে। অন্তত তখন আমরা যতটুকু জানি কারো কথা বলা হয় নাই, প্রকাশ্যে আলোচনা হয় নাই। জামাতের কথা বলেছে। হ্যাঁ, আমি মানে উনি বলেছেন, তখন তৎকালীন সময় আমি শুনি নাই যে আছে বা কোন লেভেলে এটা আলোচনা হয়েছে, কতখানি আলোচনাটা যখন হয় না আলোচনা হয়েছে, তখন কি সবগুলো চুক্তি ঠিকমতো বিস্তারিত। ফুয়াদও আমার বন্ধু মানুষ এবং একটা বড় মানে রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের, তো তারাও সেই দিক থেকে হয়তো তাদের সাথেও হয়েছে কিনা আমি জানি না। সো সেই আলোচনাটা ওনারা বলতে পারবেন। বাট এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, আমি বারবারই বলছি, আমি একটা করেছি তখন 21শে ফেব্রুয়ারির আগে, এখন 21শে ফেব্রুয়ারির পরের বিশ্বে আমরা বসবাস করছি। তো 21শে ফেব্রুয়ারির পরে আমাদের রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে, আমার কারিগরিভাবে, আইনি দৃষ্টি থেকে এটা টেকনিক্যালিটিস এবং এটার পলিটিক্যাল লোকাল স্ট্যান্ডার্ড আমাদের আলোচনার ভিতরে নিয়ে আমার কৌশল করতে হবে। মানে দুটো বিষয়ে আমার মনে হয় যে আমরা একমত হয়েছি আর কি। একটা বিষয়ে একমত হয়েছি যে তিনজনেই ভ্যারিয়াস লেভেল হতে পারে, আপনিও নিশ্চয়ই এগ্রি করেন যে এই চুক্তিটা একটা অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জন্য, এটা খুব স্বার্থ রেখে করা হয় নাই। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা আমরা এগ্রি করেছি সেটা হলো যে আবার এটাকে ঠিক একেবারে পিউরিটানভাবে দেখলেও হবে না, নিঃসন্দেহে বাংলাদেশ একটা অসম শক্তি নিয়ে এইটার সাথে নেগোশিয়েট করেছে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবেও। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখছি, সেটার ব্যাপারে আমাদের কি বলবো, আমরা সমবেদনা আমরা জ্ঞাপন করতেই পারি। কিন্তু এখন আমি চিন্তা করছি যে ফরওয়ার্ড লুকিংভাবে এটার কি সুযোগ আছে, সেইটা জাতীয় পর্যায়ে আলোচনার সুযোগ আছে, সেই আলোচনাটা ওপেন করা উচিত। আমি যদি খেলার আগে হেরে যাই, সেই অ্যাটিটিউডটা আমার থাকার কথা না। কারণ আমি আগের পুরনো চুক্তির উদাহরণও দিয়েছে ব্যারিস্টার ফুয়াদ, কিন্তু একই সাথে আমি জানি যে আমরা 2024 সালের অগাস্ট মাসের পরে যত আলোচনা করেছি তার মধ্যে বাংলাদেশ ফার্স্ট শব্দটা বললে কি আবার ট্রাম্প মনে হবে? সো বাংলাদেশকে সামনে রেখে আমরা সকল ধরনের আলোচনা করব। আপনি রাজনীতি করেন না, কিন্তু খুব কয়েনিং অফ দি ওয়ার্ড। জনগণ তো আমাদের তো না দেখে তো আর করতে পারে না। ভেরি গুড, বলেন। হ্যাঁ, জনগণ তো আমরা না দেখে, আপনাদের কাছ থেকে দেখে দেখে তো সারাদিন তাকিয়ে থাকি যে আপনারা কি বলেন। তো সেখানে ধরেন আপনার বিএনপি সরকারও যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসছেন, যখন বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে তখন উনি কিন্তু একবারও বলেন নাই আমি ইউএস চুক্তিতে এগ্রি করেছি কি করে নাই। 12 তারিখে ইলেকশন ছিল, উনি বলেছেন কি বাংলাদেশ প্রথম হবে, তাই না? সবার আগে বাংলাদেশ। তো একই রকমই সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা সবার আগে বাংলাদেশকে রেখেই করি ম্যান্ডেট। বাংলাদেশ আরও ওনার অন্যান্য ম্যানিফেস্টোর বিষয়ের সাথে এই ম্যান্ডেট জনগণ দিয়েছে একটা ভোটের মাধ্যমে। সুতরাং এটা সুযোগ আছে। এবং ইনফ্যাক্ট যদিও এই আলোচনার মধ্যে আমি মনে করি যে ব্যারিস্টার ফুয়াদ বোধহয় সবচেয়ে প্রমিনেন্ট ভয়েসের একটা, যারা বাংলাদেশকে সামনে রেখে ভবিষ্যতে সকল বৈদেশিক চুক্তি এবং নেগোসিয়েশন কূটনীতি হবে এটা বলেন। সুতরাং আমি মনে করি যে এই আলোচনাটা আমরা একই রকমভাবে, যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে গত অন্তর্বর্তীকালীন সরকারের একটা দুর্বলতা ছিল যে এই বিষয়টাকে তারা আরও জাতীয়ভাবে আলোচনা করে এটাকে কৌশল নির্ধারণ করতে পারতো, আমরা সবাই একসাথে থাকতে পারতাম, সেই জায়গাটাতে ওনারা ওপেন রাখেন নাই। এই একই ধরনের একটা মানে সিদ্ধান্ত বা একই ধরনের পথে বিএনপি সরকার হয়তো যাবে না, এই আশাটা রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ। ফুয়াদ, মোটা দাগে আমি আপনি 1 মিনিটও বলতে পারবেন কিনা সন্দেহ, বলেন। যে
সারা দুনিয়াতেই এফটিএ যেগুলো করছে এটা মানে মোটা দাগে লার্জ স্কেলে এগুলো বাস্তবায়নযোগ্য হবে না, কারণ গ্লোবালি অলরেডি ইকোনমি রিসেশনের দিকে মুভ করছে। সো এই রিসেশনের তার টেনে ধরতে হলে ট্যারিফ ওয়ার থেকে কালেকটিভলি উঠে আসতে হবে সবাইকে। এবং এটা যতটা না ধরেন বাংলাদেশ, আমাদের গরিব দেশগুলো কিন্তু পভার্টি রেজিলিয়েন্ট, আমরা সাফার করি বেশি, বাট আমাদের সক্ষমতাও বেশি। আমি ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোর ভিতরে বেঁচে থেকে অভ্যস্ত, কিন্তু পশ্চিমারা কিন্তু অভাবের ভিতরে বেঁচে থাকতে অভ্যস্ত না। তাকে রিসেশন তাকে সুইসাইডে নিয়ে যাবে, এবং এইটা সে সোশ্যালি ইকোনমিক্যালি ক্যারি অন করতে পারবে না। অথবা আমি মোটা দাগে বোধ করছি এই প্রত্যেকটা এগ্রিমেন্টগুলো আসলে দিন শেষে সার্ভাইভ করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখন 10 নম্বর সতর্ক সংকেত চলছে, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি জাস্ট সার্ভাইভ ফর দ্য টাইম বিং অ্যান্ড ফেজ আউট দ্য স্ট্র্যাটেজিজ ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ। কফির আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা তো পার্লামেন্টে দেখলাম যে কেউই এই চুক্তির বিরুদ্ধে বলতে রাজি না। কারণ আমরা 27 তারিখে পার্লামেন্টে অভিমুখে গিয়েছিলাম, সমস্ত পার্লামেন্ট মেম্বারকে আমরা খোলা চিঠি দিয়েছিলাম। তার মধ্যে একজন শুধু রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চেয়েছিলেন, তাও স্পিকার তাকে দেয়নি। ফলে পার্লামেন্টের অভ্যন্তরে যারা আছেন তাদের মধ্যে যে একটা ঐক্য হয়েছে এই চুক্তির পক্ষে, সেটা বোঝা যায়। আমি বাংলাদেশের যে জনগণ তাকে বলবো যে এই চুক্তি আলটিমেটলি আপনার উপরে একটা খড়গ, সুতরাং আপনাকে হলো রাজপথে নেমে আসতে হবে এবং রাজপথে এটা সমাধান করতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, ফুয়াদ সাহেব যেটা বলছেন যে ইন্টারন্যাশনালিও আমাদেরকে একটা মানে এই চুক্তির বিরুদ্ধে সারা পৃথিবীর নিপীড়িত মানুষকে এক হইতে হবে। আপনি তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিকভাবেও আছে, সারা দুনিয়াব্যাপী করেন, সবাই হয়তো পারবে না সেটা। থ্যাংক ইউ। যারা কফি রতন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং তৌফিকুল ইসলাম খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই চমৎকার আলোচনা হয়েছে আমি মনে করি। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব। খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, সবাই এরকম ভাবতাম, কিন্তু তৌফিকুল ইসলাম খান যেরকম করে ব্যাখ্যা করেছেন, 21 ফেব্রুয়ারির পরে পটটা বদলেছে, প্রেক্ষিত বদলেছে, পরিস্থিতি বদলেছে। আমি মনে করি সেটা বুঝতে পেরেছেন কেন অত বড় একটা রায়ের পরে এই যে চুক্তি, যেটা আমরা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছি বলে মনে হচ্ছে, তা থেকে নিঃশ্বাস নেবার একটা জায়গা পেয়েছি। উনি বলতে চাইছেন, আমি তার কথার প্রতিধ্বনি করে বলছি, এখন আমাদের সবারই ক্ষমতার জন্য যদি বিএনপিকে তখন কোনো কথাবার্তা বলা হয়েও থাকতে পারে, এখন তারা নতুন করে ভাবতে পারেন। জামাত যদি কারো কাছে ভদ্রতার জন্যে হোক, অন্য কোনো কারণে হোক কথা দিয়ে থাকতে পারে, এবং তার সাথে যারা যারা জোটে আছেন সবাইকেই নতুন করে ভাবা দরকার। নতুন করেই পুরো পরিস্থিতির মূল্যায়ন করা, কথাবার্তা বলবার মতো সময় এখন হয়েছে। সবাই একসাথে মিলে আমরা চেষ্টা করি এখান থেকে টু গেট দ্য বেস্ট আউট অফ ইট। সবচাইতে ভালো ফল কীরকম করে আমরা পেতে পারি। ভালো থাকবেন সবাই। শেষ করছি। খোদা হাফিজ।